একটাও কিন্তু সুপ্রিম কোর্ট রাখেনি, সেটা আপনারা সবাই জানেন এবং অর্ডারগুলো সব আমার হাতে আছে। এই অর্ডারগুলিতে কিন্তু কোথাও মুখ্যমন্ত্রীর নাম বা তিনি শুনানিতে যে অংশগ্রহণ করেছেন এটা কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করে অন রেকর্ড, যেহেতু উনি লয়ার দিয়েছিলেন। সেখানে বহু চর্চিত কেন মাইক্রো অবজারভার, ইসিআই যা বলার বলেছে, তারপরে এই ৮৫০০ রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার দেওয়ার কথা ৯ তারিখে বলা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে দেওয়ার মধ্য দিয়ে তারা মাইক্রো অবজারভারদের উইথড্র করতে চেয়েছিল, যারা মূলত কেন্দ্রীয় সরকারের আধিকারিক বা কর্মচারী। সুপ্রিম কোর্টের জাজমেন্টে ৯ তারিখে সেই মাইক্রো অবজারভারের সঙ্গে এদেরকেও সুপারভিশনে যুক্ত করতে বলেছে এবং আরপি অ্যাক্ট অনুযায়ী আছে ইআরওরা তারা অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন, দে আর দ্য ফাইনাল অথরিটি। তার ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের ভিত্তিতেই তাকে এটা করতে হবে। আগেও যা ছিল তাই, নতুন কিছু নয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপও করেনি এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট খুব আপনার এই রাজ্যে যা চলছে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে শাসক দলের গুন্ডা এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যা যা হচ্ছে সে বিষয়ে ক্লিয়ার বলেছেন। আমি একটা জেলার আপনাদের এখানে দেখাচ্ছি, নদিয়া জেলা। এটা তো কোর্ট কন্টেম্প্ট, যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারেন, কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে এরা অধিকাংশই গ্রুপ সি, এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে এবং গ্রুপ এও দেওয়া হয়েছে নির্মাণ সহায়ক। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই ৮৫০০-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল ৫৫৬ থেকে ৫৩৬, এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন, এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। আমাদের শুধু তাই নয়, মৃত ব্যক্তি যিনি, মৃত শুধু নয়, রিটায়ার করে গেছেন, সেই রিটায়ার্ড ব্যক্তি সিরিয়াল নাম্বার ৪৩৪ স্বপন কুমার বিশ্বাস রিটায়ার করে গেছেন। তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী বা তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। এটার মধ্য দিয়ে এরা সুপ্রিম কোর্টকেও অসত্য মিথ্যা এটা জানিয়েছে এবং তৃণমূল কংগ্রেস, তার নেত্রী, তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে, ম্যাল প্র্যাকটিসেস করবে, এটা স্বাভাবিক। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানোর সাহস দেখাবে এটা আমরা ভাবতে পারিনি। এই তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যেহেতু মামলা করেছেন তার বিরুদ্ধে, তার সরকারের দেওয়া অসত্য তথ্যের বিরুদ্ধে কোর্ট কন্টেম্প্ট করা যেতেই পারে। আজকে একটু আগে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা অর্ডার বেরিয়েছে। ইলেকশন কমিশন আজকে একটু আগে 10ই ফেব্রুয়ারি
আজকে মধ্যাহ্নে disposal of enumeration forms in conformity with the solemn order of Honorable High Court regarding এখানে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার সই করেছেন সব ইআরওদের উদ্দেশ্যে। আমরা এটাকে ওয়েলকাম করি। যেমন ৮৩০০ ভারত সরকারের দেওয়া মাইক্রো অবজারভার যারা এই রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিস বা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অফিসে কাজ করেন, তারা আর সঙ্গে এই লিস্ট স্ক্রুটিনি হচ্ছে কতটা অ্যাকসেপ্ট করবে, কারণ গ্রুপ বি ছাড়া ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করবে না, কারণ সেই মতোই বলা আছে সুপ্রিম কোর্টের অর্ডারে। যে কজনকে অ্যাকসেপ্ট করবেন তারা মাইক্রো অবজারভারদের সাথে ইআরও এবং এইআরওদেরকে সাহায্য করবে। কিন্তু এইআরও ইআরওরা যদি আইপ্যাকের কথা শুনে চলেন, রাজনৈতিক আনুগত্যের বশবর্তী হয়ে যারা ওই 13টা প্রপার ডকুমেন্ট দিতে পারছেন না, বিডিওদের ডিএমদের চাপে, নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিবের চাপে, আমি আবার আসবো, এলে দেখে নেব, বা মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য যদি চেষ্টা করেন তাহলে কিন্তু ভুল করবেন এবং তারাও কোর্ট কন্টেম্পটের আওতায় আসবেন। আমাদের পূর্ণ নজরদারি আছে, থাকবে। ইলেকশন কমিশন খুব ক্ল্যারিফাই করেছেন যে 19শে জানুয়ারির যে অর্ডার, তাতে ইলেকশন কমিশন যে নিয়মের ভিত্তিতে শুনানিতে আসা লোকজনের কাগজপত্র নিয়েছে এবং তার নাম অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে, এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের যে গাইডলাইন তাকেই কার্যত সিলমোহর লাগিয়েছিল। এবং যেহেতু একটা প্রচার তৃণমূলের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে করা হচ্ছে যে মাইক্রো অবজারভাররা শুধু নজরদারি করবেন, ডিসিশন নেবেন না, তাদের ডিসিশন নেওয়ার পাওয়ার আগেও ছিল না। এই রাজ্য সরকার যে এমপ্লয়ি দিয়েছে তাদেরও ডিসিশন নেওয়ার পাওয়ার নেই। এক্ষেত্রে ইআরও এবং ইআরওরা এইআরওদের পাওয়ার ডেলিগেট করেছেন। তারা দুটো ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড রাখবেন, স্যাটিসফাইড হলে অ্যাকসেপ্ট, স্যাটিসফাইড না হলে রিজেক্ট। আমি আজকের এই প্রেস কনফারেন্স করছি একটু আগে প্রকাশিত ইলেকশন কমিশনের কলকাতা অফিস, পশ্চিমবঙ্গ অফিসের যে সার্কুলার, এটা অনেক সময় ডিএমরা চেপে রেখে দেয়, ইআরও এবং এইআরও পর্যন্ত যায় না, বিএলওরাও জানতে পারে না। এসব অনেক রকম ফ্রড, ফেরেববাজি, 420 এসব করে এখানে রাজ্যে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা, ভোটার লিস্টকে দূষিত করা, ভোট প্রক্রিয়াকে হত্যা করা, এবং এখানে গণতন্ত্র নয় তন্ত্র বেশি চলে। মুখ্যমন্ত্রী জানেন যে তিনি সমর্থন হারিয়েছেন এবং 15 বছর তার রাজত্বে যে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে, তাতে 11 সালে যেভাবে মানুষ বামফ্রন্ট 34 বছর এনাপ চলে যাক এই হাওয়াই উঠেছিল। লোক প্রার্থী দেখেনি, প্রতীক দেখেছে, বিশ্বাসযোগ্য বিরোধী দলকে সেদিন ভোট দিয়েছিল। আজকেও ঠিক একই অবস্থা হয়েছে। এপ্রিল মাসের নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে দেবে এবং তারা বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকেই মনে করে। তাই 19, 21, 24 তিনটে নির্বাচনে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে এই রাজ্যের জনগণের সমর্থন নিয়ে স্বীকৃত হয়েছে। আমি আমাদের ইআরও এবং এইআরওদের বলবো, ইলেকশন কমিশনের গাইডলাইন 19শে জানুয়ারি এবং 10ই ফেব্রুয়ারির যে অর্ডার, এই অর্ডারকে মাথায় রেখে আপনারা চলবেন, এতটুকু অন্যথা করবেন না। আপনারা তো 25 লাখই লয়ার দিতে পারবেন না, আপনারা খুব কম পয়সা বেতন পান।
আপনাদের 7th 8th পে কমিশন হয়নি, আপনাদের 40%-এর বেশি ডিএর তফাৎ। এমন কাণ্ড করবেন না যাতে আপনাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেউ গিয়ে কোর্ট কন্টেম্প করে। আপনারা ভুল করলে আমি তো অন্তত যাব, আমি ইআরও এবং এইআরও বন্ধুদেরকে আমি জানাচ্ছি যথাযথ সম্মান দিয়ে, একটা ভুল যদি আপনার বেরোয়, আপনি যদি আপনার আইপ্যাককে, তৃণমূলকে, আপনার ডিএম তো কোনো অর্ডার দেবে না, ভার্বেলি বলবে এই দেখে দেবো। নন্দিনী চক্রবর্তী যেমন সব ডিএমকে ফোন করে বলেছেন, একেও ভয় পাবেন না, আমরা ইলেকশন কমিশনটা বুঝে নেব। তাই আপনারা এই ভুল কাজটা এখানে করবেন না, কারণ মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে গেছিলেন সুপ্রিম কোর্টে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে, 24 সালে লোকসভা ভোটে ত্রুটিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন করাতে এবং মাইক্রো অবজারভারদেরকে হাঁটিয়ে দিতে, তার যে ফন্দি ফিকির ছিল শুনানি বন্ধ করতে, সব মিলিয়ে এটা সবাই দেখেছেন কি মরিয়া চেষ্টা তার ছিল। সেই প্রচেষ্টায় কিন্তু সুপ্রিম কোর্ট কান দেয়নি। তারা ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতা মর্যাদাকে স্বীকৃতি দিয়েছেন। সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছেন। সাধারণ মানুষকে হয়রানি করার জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেসের স্তাবক এক শ্রেণীর বিএলও, এইআরও, ইআরও এবং ডিওরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি অংশ, এবং তারা ইচ্ছাকৃতভাবে মানুষজনকে নামের ভুল, সারনামের স্পেলিং ভুল, ছোট ছোট ভুল দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে শুনানি কেন্দ্রে আনিয়েছিলেন, যাতে তারা ইলেকশন কমিশনের উপর ক্ষুব্ধ হয় আর তৃণমূলের প্রচার যন্ত্র বলতে পারে ইলেকশন কমিশন মানে কেন্দ্রীয় সরকার মানে বিজেপি, এগুলো বিজেপি করাচ্ছে। এসব প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমার আজকের এই প্রেস কনফারেন্সের দুটো বিন্দু ছিল। এক হচ্ছে এই ৮৫০০ ভেজাল তালিকার ভান্ডাফোড় করা। ৮৫০০ সুপ্রিম কোর্টে অন রেকর্ড বলেছে গ্রুপ বি, ম্যাক্সিমাম নাম্বার অফ দি ফ্রম দ্য লিস্ট দে আর নট দ্য গ্রুপ বি অফিসার। আপনার ক্লার্ককেও গ্রুপ বি বলে দিয়েছে, এটা সার্ভিস রুলের গাইডলাইনের মধ্যে নেই। রিটার লোকের নাম পাঠিয়েছে, পঞ্চায়েত কর্মীর নাম পাঠিয়েছে, গ্রুপ এ কে এনএসদেরকে গ্রুপ বি বলে চালিয়েছে। এবং আমি একটি জেলার উদাহরণ দিয়ে আপনাদের বলেছি, এটা 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইলেকশন কমিশনের যে আজকে দুপুরের যে গাইডলাইন, তাকে ফলো করার বিনীত বার্তা আমি আমাদের ইআরও এবং এইআরওদেরকে আমরা বলতে চাই, যাতে ফাইনাল ভোটার লিস্টের পরে কোনোভাবে এদিক ওদিক না করতে পারে। এবং এই লিস্টের মধ্যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আছে, এর মধ্যে অনেক অ্যানামেলি আছে। এটা কমপ্লিটলি ভাইলেশন অফ দি অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট, এবং যে হলফনামা রাজ্য সরকার দিয়েছেন চিফ মিনিস্টারের পক্ষে, সেইটাই আপনার এখানে প্রমাণিত হয়েছে ভুল বলে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করব, বাজেট বিতর্কে, মানে অন্তর্বর্তী বাজেট 4 মাসের, সেই বিতর্কে আমি এবং বিজেপির অন্যান্য যারা বলার সুযোগ পেয়েছিলেন, আমরা বিধানসভার ভিতরেও বলেছি, বাইরেও বলেছি, যে এই বাজেটে, অন্তর্বর্তী বাজেটে নতুন কিছু ছিল না। একটা ছিল 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি, যেটা কেবলমাত্র ভোট রাজনীতির অঙ্গ হিসেবে এই বাজেটে একটা শব্দ চাকরি নিয়ে ছিল না। এবং এই মাসের শেষের দিকে ইলেকশন ঘোষণা হবে ধরে নিয়ে
এই অন্তর্বর্তী বাজেট যা এপ্রিল মে জুন জুলাই ফেব্রুয়ারি মাসের বলে টাকা ট্রান্সফার করা হয়েছে, এবং এতে খুব বেশি টাকা না, 1-1.5 কোটি টাকা, তা সবার অ্যাকাউন্টে 500 টাকা করে এসছে, জানি না, হয়তো এই মাসের মধ্যে যাবে। টোকেন ঢুকিয়ে দিয়েছে যদি ইলেকশন ঘোষণা হয়ে যায় এই ভয়ে। বাকি আরেকটা জিনিস ছিল, মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট, বিএড বেসিক শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া, কারণ এই অন্তর্বর্তী বাজেটে চাকরির কোনো শব্দ নেই। 10 লক্ষ ভ্যাকেন্সি পূরণের কোনো রোডম্যাপ বরাদ্দ নেই। ভাতার একটা প্রতিশ্রুতি ছিল, কবে? আগস্ট মাসে শুরু হবে। আগস্ট মাসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, প্রাক্তন হবে। এবং এই অন্তর্বর্তীকালীন বাজেট 4 মাসের জন্য, এপ্রিল মে জুন জুলাই। এটা নিয়ে আমাদের আপত্তি সমালোচনা, মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে। ধরা পড়ার পরে তিনি একটু আগে একটা প্রেস কনফারেন্স করেছেন, করে বলেছেন 15 থেকে 26 তিনি ক্যাম্প করবেন। কি করার জন্য? যুব সাথীর অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য। এটাও আরেক ধরনের প্রতারণা। দৈনিক 50 টাকা একটা গ্র্যাজুয়েট, অনার্স, মাস্টার ডিগ্রি, বিএড, বেসিক, পিটিটিআই, ভোকেশনাল, আইটিআই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের কাছে এসে কমপ্লিটলি মকারি একটা, তাতে 50 টাকা ডেলি তিনি ঘোষণা করেছেন। আমি ওনার আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতেই বলি, আমি এর আগে সল্টলেকে ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে বলেছিলাম 2013 সালে বাজেটে এসেছিল ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী, যুব উৎসাহ প্রকল্প, মাসে 1500 টাকা। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে উদ্বোধন করতে গিয়ে কর্মসূচির বলেছিলেন যুবশ্রী। বাজেট বইতে লেখা আছে যুব উৎসাহ, উদ্বোধন হলো যুবশ্রী। ঠিক আছে, নাম পরিবর্তন করতেই পারেন আপনার প্রশাসন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।